আমাদের প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত জানাই। দেখে নেব আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ সেরা সিলেক্টেড কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। জুড়ে থাকবেন শেষ পর্যন্ত দেশ রাজ্য দুনিয়ার বাছাই করা সেরা খবরগুলো জানতে। বাঙালি হয়ে অবশ্যই বাংলায় দেখবেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। ইতিমধ্যে অনেকেই আপনারা সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত খবর দেখছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নিয়মিত যদি আমাদের খবরগুলো দেখতে চান প্রত্যেকদিন সকালে, আপনাকে একটা শুধু কাজ করতে হবে, ডান দিকে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। একেবারে ফ্রি, বিনামূল্যে আপনি এই কাজটি করতে পারবেন এবং তার সাথে শেষে নোটিফিকেশন অন করবেন। তাহলে প্রত্যেক দিন আপনি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের খবরগুলো দেখতে পারবেন প্রত্যেক দিন সকালে। আর শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে খবরগুলো পৌঁছে দিতে সাহায্য করবেন। অপরদিকে কলকাতায় প্রথম সরকারি সিএনজি পাম্পের উদ্বোধন হলো কসবায়। উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতায় প্রথম সরকারি কম্প্রেসিভ ন্যাচারাল গ্যাস বা সিএনজি রিফিলিং সেন্টারের উদ্বোধন হলো কসবায়। বুধবার কসবায় সরকারি বাস ডিপোয় এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। গত বছর জুনে পরিবহন দপ্তরের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পশ্চিমবঙ্গ পরিবহন উন্নয়ন নিগমের। সেই চুক্তিতে বলা হয়েছিল কলকাতা শহরের 8টি সরকারি বাস ডিপোয় সিএনজি রিফিলিং সেন্টার তৈরি করা হবে। এবছর জুন মাসের 1 তারিখে প্রথম সিএনজি রিফিলিং সেন্টারের উদ্বোধন করা হলো এদিন। পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী দিনে হাওড়া, সল্টলেক, সাঁতরাগাছি, করুণাময়ী, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘড়িয়াতেও সিএনজি রিফিলিং সেন্টার তৈরি করা হবে। প্রতিটি সিএনজি রিফিলিং সেন্টার গড়তে খরচ হচ্ছে 3.5 কোটি টাকা। প্রতি সেন্টারে ঘন্টায় 15টি বাসে সিএনজি ভরা যাবে। পরিবহন কর্তাদের দাবি, এর ফলে যেমন পরিবেশ দূষণ রোধ করা যাবে, তেমনি 25 থেকে 30% জ্বালানির খরচ কমানো যাবে। ইতিমধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে সিএনজি বাস পরিষেবা শুরু হয়ে গিয়েছে শহর এবং সংলগ্ন এলাকায়। বড় সুখবর, 57 বছর পর ছুটল মিতালি এক্সপ্রেস। 9 ঘন্টায় পৌঁছানো যাবে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের ঢাকায়। সেই শেষবার ছুটেছিল 1965 সালে। বুধবার আবার নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ির এনজেপি বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আওতায় থাকা নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে ছুটল মিতালি এক্সপ্রেস। বড় সুখবর দুই বঙ্গের বাসিন্দাদের জন্য। ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাংলাদেশের রেলমন্ত্রী এমডি নুরুল ইসলাম সুজন। এনজেপি স্টেশনে উত্তর পূর্ব সীমান্ত রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মোট 18 জন যাত্রী নিয়ে ঢাকা গেল এই ট্রেনটি। আগেও এনজেপি থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চলত, কিন্তু 1965 সালের জলপাইগুড়িতে ভয়ঙ্কর বন্যার পর রেলের ন্যারোগেজ লাইনের ক্ষতি হয়। তারপর থেকে জলপাইগুড়ির চিলাহাটি হয়ে বাংলাদেশ যাওয়া ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তবে এই রেলপথেই সবচেয়ে কম সময়ে লাগে ঢাকা পৌঁছতে, প্রায় 9.5 ঘন্টার মতো সময় লাগে। বস্তুত দুই দেশের মধ্যে এটাই তৃতীয় ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্ত এদিন বলেন, এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। দুই দেশেই অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। আপাতত সোমবার এবং বৃহস্পতিবার চলবে এই ট্রেন। পর্যটন শিল্প হোক বা চিকিৎসার প্রসার, মিতালি এক্সপ্রেসের মাধ্যমে আরও ভালো হবে বলে আশাবাদী রেল। জলপাইগুড়ির সাংসদ বলেন, 65 সালের পর থেকে এই যাত্রাপথ বন্ধ ছিল, কিন্তু এই পথেই ঢাকা পৌঁছতে সবথেকে কম সময় লাগে। 2 বছর আগেই এই যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তার হয়ে ওঠেনি সেই সময়। অবশেষে আজ শুরু হলো সেই যাত্রা। এবার শিলিগুড়ি থেকে মাত্র 9 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে ট্রেনের মাধ্যমে একেবারে বাংলাদেশের রাজধানী ঢাকায়। জারি হলো নতুন বিজ্ঞপ্তি, বড় ঘোষণা কেন্দ্রীয় মোদী সরকারের। ওষুধের দোকান ছাড়াও এবার শপিং মল, স্টেশনারি দোকানে মিলবে 16টি ওষুধ। লাগবে না কোনো প্রেসক্রিপশন। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই এবার ওষুধ মিলবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে সব ধরনের ওষুধ না হলেও 16 রকমের ওষুধের ক্ষেত্রে এমন ছাড় দেওয়া হয়েছে। এই 16 ধরনের ওষুধ আপনি এবার প্রেসক্রিপশন ছাড়াই নিতে পারবেন। পাশাপাশি জানানো হয়েছে এই সকল ওষুধের দোকান ছাড়াও মিলবে এবার শপিং মল, স্টেশনারি দোকান সহ বিভিন্ন দোকানে বিক্রি করা যাবে এই ওষুধ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ওভার দ্য কাউন্টার সেল হিসেবে ওই 16 ধরনের ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হবে শপিং মল, স্টেশনারি ইত্যাদি দোকানে। কোন কোন ওষুধের ক্ষেত্রে এমন ছাড় দিয়েছে কেন্দ্র জানাচ্ছি আপনাদেরকে। এমন ছাড় দেওয়ার পরিপ্রেক্ষিতে তালিকায় যে সকল ওষুধ রয়েছে সেগুলো হলো প্যারাসিটামল 500, এছাড়াও রয়েছে ফেরিডামিন জাতীয় চুলকানির ওষুধ, আবার কাশি কমানোর ডেক্সট্রোমেথফোর্ন হাইড্রোব্রোমাইড ওষুধ, ফেরিডামিন বোলতা, ভিমরুল বা কীটপতঙ্গ কামড়ালেও চিকিৎসকরা
প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধ। এর পাশাপাশি এই তালিকায় উল্লেখ রয়েছে অ্যান্টিসেপটিক হিসেবে প্রচলিত ক্যালামাইন লোশন, অ্যালার্জি কমাতে ডাইফেনহাইড্রোমাইন 25 মিলিগ্রাম ক্যাপসুল অথবা কোষ্ঠকাঠিন্য কমাতে ল্যাকটুলোজ সলিউশন 10 মিলিগ্রাম অথবা সর্দিতে নাক বন্ধ হলে জাইলোমেটাজোলাইন হাইড্রোক্লোরাইড। এছাড়াও তালিকায় রয়েছে আরও বেশ কিছু ওষুধ। এই সকল ওষুধ চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া এবং ওষুধের দোকান ছাড়াও বিক্রির বিষয়ে কেন্দ্রের নির্দেশিকা ঘিরে অবশ্য দ্বিধাবিভক্ত চিকিৎসকদের কিছু মহল। চিকিৎসক মহলের একাংশের দাবি করছেন এর ফলে চটজলদি ওষুধ পাবেন অনেকে, আবার একাংশ মনে করছেন এই সিদ্ধান্তের ফলে ওষুধ নেশায় পরিণত হবে না, এই গ্যারান্টি কে দেবে। অপরদিকে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে এবার নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তার ছেলে রাহুলকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বুধবার কথা জানানো হয়েছে। ইডির তরফে জানানো হয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে 2রা জুন এবং সোনিয়াকে 8ই জুন ইডির দপ্তরে হাজিরা হওয়ার কথা বলা হয়েছে সেই নোটিশে। আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বুধবার ইডির নোটিশ প্রসঙ্গে বলেন, এটি বেআইনি অর্থ লেনদেনের মামলায় এক অদ্ভুত নোটিশ যার সঙ্গে কোনো আর্থিক লেনদেন জড়িত নেই। এটি পুরোপুরি প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। আমরা ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করব। জওহরলাল নেহেরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে মনমোহন সিংয়ের জমানাতেই দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলগলা শুরু হয়। যার মূল হোতা ছিলেন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী। তার অভিযোগ, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে 90 কোটি টাকা দেনা ছিল তাদের, যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছে থেকে নেওয়া। 2008 সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। সেই অবস্থাতে সংস্থাটি অধিগ্রহণ করে সোনিয়া, রাহুল এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড সংস্থা। যার পর ন্যাশনাল হেরাল্ডের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ানের দখলে চলে আসে। 90 কোটি টাকা দেনার বোঝাও চাপে তাদের ঘাড়ে। এর কিছুদিন পর দেনার টাকা উদ্ধার করা সম্ভব নয় বলে কারণ দেখিয়ে কংগ্রেসের তরফে ঋণের টাকা মুকুব করে দেওয়া হয়। এখানে আপত্তি তোলেন স্বামী। তার যুক্তি, কংগ্রেস রাজনৈতিক দল, তাদের কোনো কর দিতে হয় না, কোনো বাণিজ্যিক সংস্থাকে ঋণ দেওয়াও তাদের এখতিয়ারের বাইরে। সংবাদপত্রটির সম্পত্তি বিক্রি করে কেন কংগ্রেস নেতৃত্ব ঋণের টাকা মেটালেন না, প্রশ্ন তুলে আদালতে অভিযোগ করেন। ঘুরপথে আয়কর মুক্ত পুরো টাকা নিজেদের পকেটে ভরেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব বলে অভিযোগ করেছেন তারা। অবশেষে সেই অভিযোগেই এবার ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিশ পাঠালো সোনিয়া এবং রাহুল গান্ধীকে। হাতে যদি থাকে স্মার্টফোন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ থাকবেই। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আপনাদের মধ্যে প্রায় অনেকেই। এবার মিলবে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করার সুযোগ। নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। অফিসে হোক বা বাড়িতে কাজের ফাঁকে সকলেই একটু ঢু মারেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ চ্যাটেই দরকারি কথা সেরে ফেলেন সকলে। তবে এবার আপনাদের জন্য সুখবর, আসতে চলেছে এডিট অপশন। তো আপনাদের বিস্তারিত সেটাই জানাচ্ছি। বরাবরই ব্যবহারকারীদের কথা ভেবে হোয়াটসঅ্যাপ নিত্য নতুন ফিচার যোগ করে তাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাপে। এবার এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। মেসেজে রিয়াকশন অপশনের পর এবার পাবেন এডিট অপশন। বর্তমানে কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সময় পাওয়া যায় সেটি ডিলিট, রিমুভ বা মুছে ফেলার জন্য। কিন্তু যদি সেই সময়সীমা পেরিয়ে যায় সেক্ষেত্রে আর কিছুই করার থাকে না। কিন্তু এরপর আর প্রয়োজন পড়বে না ডিলিট করার, আপনি কিন্তু সেই মেসেজটিকে এডিট করতে পারবেন। ঠিক যেভাবে ফেসবুকে করা কমেন্ট আপনি এডিট করতে পারেন, সেভাবেই এডিট করতে পারবেন হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ। সংস্থার তরফে জানানো হয়েছে প্রায় বছর 5 আগে এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয়েছিল। ইতিমধ্যে একটি স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে। সেখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নিজের পাঠানো মেসেজ সিলেক্ট করলেই স্ক্রিনে ভেসে উঠছে এডিট অপশন। সেই অপশনটি বেছে নিয়ে প্রয়োজন মতো এডিট করে নিতে পারবেন নিজের পাঠানো মেসেজ। তবে মেসেজ এডিটের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা রয়েছে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। জানা গিয়েছে আপাতত অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে। পরবর্তীতে iOS ডেস্কটপ ভার্সনের জন্য এই ফিচার আসবে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই আসতে চলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। দেশে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। তারপর থেকে আর জনগণনা হয়নি দেশে। শোনা যাচ্ছে চলছে নতুন করে জনগণনার কাজ, শুরু হবে শীঘ্রই। ভারতের জনসংখ্যা এখন কোথায় গিয়ে ঠেকেছে জানা নেই। 130 থেকে 150 কোটি হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নেই। সেটা যদি হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণের মতো বিষয়
অবশ্যই লাগু করতে হবে দেশে। এমন জনবিস্ফোরণ মোটেই একটি দেশের অর্থনীতির জন্য সঠিক নয়। এমন হলেই সেখানে গরিবের সংখ্যা বাড়বে, অর্থনীতি সেখানে ঠিক রাখা মুশকিল হয়ে দাঁড়াবে, আর ভারতের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খুবই খারাপ। তার উপরে যদি আরও জনসংখ্যা বাড়তে থাকে তাহলে তা আরও বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাই এবার জানা যাচ্ছে যে খুব শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি আইন আনা হবে দেশে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি আইন আনা হবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্রীয় মন্ত্রী বারুন্দার ICAR ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটিক স্ট্রেস ম্যানেজমেন্ট গরিব কল্যাণ সম্মেলনে যোগ দিতে রায়পুরে গিয়েছিলেন। জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সাংবাদিকদের জিজ্ঞাসা করা হলে প্যাটেল বলেছিলেন, এই আইন শীঘ্রই আনা হবে, চিন্তা করবেন না। যখন এতগুলো শক্তিশালী বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, তখন বাকি এই সমস্ত আইনগুলোও গৃহীত হবে। আরও এক বড় ঘোষণা দেশের প্রধানমন্ত্রীর। দেশের সর্বহারা শিশুদের জন্য প্রত্যেক মাসে 4,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও চিকিৎসার জন্য দেওয়া হবে 5 লক্ষ টাকা। 23 বছর বয়স হলেই দেওয়া হবে এককালীন 10 লক্ষ টাকা। কেন্দ্রের তরফে নতুন প্রকল্প আনা হলো। প্রকল্পের নাম দেওয়া হয়েছে PM কেয়ার্স ফর চিলড্রেন স্কিম। ইতিমধ্যেই নতুন প্রকল্পের সূচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে সর্বহারা শিশুদের মাসে মাসে 4,000 টাকা করে দেওয়া হবে স্কলারশিপ। করোনা অতিমারিতে এরকম শিশু অনেকেই রয়েছেন যারা বাবা মা উভয়কেই হারিয়েছেন। এই ধরনের শিশু যারা স্কুলে যান তাদের স্কলারশিপের জন্য একটি করে পাসবুক, স্বাস্থ্য পরিষেবার জন্য একটি করে আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। ইতিমধ্যেই যারা এই প্রকল্পের আওতায় চলে এসেছেন তারা এই পাসবুক, স্বাস্থ্য কার্ড পেয়ে গিয়েছেন। এই প্রকল্পের সুবিধা হিসেবে যারা প্রফেশনাল প্রশিক্ষণ অথবা উচ্চশিক্ষার জন্য লোন নিতে চান তাদেরকে PM কেয়ার্স থেকে লোনও দেওয়া হবে। এছাড়াও এই সকল অনাথ শিশুদের প্রত্যেক মাসে খরচ বাবদ 4,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় স্বাস্থ্য কার্ডে থাকবে 5 লক্ষ টাকার সুবিধা। সর্বহারা এই সকল শিশুদের নাম নথিভুক্ত করার জন্য কেন্দ্রের তরফে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টালটি হলো pmcaresforchildren.in। আরেকবার জানাচ্ছি, সেই ওয়েবসাইটটি হলো pmcaresforchildren.in। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প নিয়ে জানিয়েছেন, এই প্রকল্পের বৈশিষ্ট্য হলো পিতা মাতাহীন শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের শিক্ষাদান থেকে শুরু করে স্বাস্থ্য সব দিক দিয়ে সঠিকভাবে বড় করে তোলা। এই প্রকল্পের আওতায় সর্বহারা শিশুরা 23 বছর পার করলেই তাদেরকে দেওয়া হবে এককালীন 10 লক্ষ টাকা বলেও প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন। এক ধাক্কায় অনেকটাই কমলো LPG গ্যাস সিলিন্ডারের দাম। পেট্রোল ডিজেলের পর এবার বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম কমলো অনেকটাই। বুধবার থেকে 19 কেজির LPG গ্যাস সিলিন্ডারের দাম কমলো 135 টাকা সিলিন্ডার পিছু। আজ থেকে দেশজুড়ে এই দাম লাগু হলো। দাম কমার ফলে দিল্লিতে 19 কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বা LPG গ্যাস সিলিন্ডারের দাম হলো 2,219 টাকা। আগে সেই দাম ছিল 2,354 টাকা। কলকাতায় ওই সিলিন্ডারের দাম আগে ছিল 2,454 টাকা, নতুন দাম হলো 2,322 টাকা। অন্যদিকে মুম্বাইয়ে বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের নতুন দাম হলো 2,171 টাকা, আগে সেই দাম ছিল 2,306 টাকা। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, জুন মাসের শুরুতে দাম কমানো হলেও এর আগে পরপর 3 মাস লাগাতার বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই বাড়ানো হয়েছিল মোদী সরকারের তরফ থেকে। গত 1 মার্চ 19 কেজি সিলিন্ডারের দাম 105 টাকা বাড়ানো হয়েছিল। এরপর 22 মার্চ 9 টাকা কমানো হয় বাণিজ্যিক গ্যাসের দাম। 1 এপ্রিল ফের এক ধাক্কায় 250 টাকা বাড়িয়ে দেওয়া হয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। 1 মে ফের গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকার বেশি বেড়ে যায়, যার ফলে গত 3 মাসে দাম বাড়ে প্রায় 450 টাকা, সেখানে দাম কমলো মাত্র 135 টাকা। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগে কিন্তু মোদী সরকার ঘোষণা করেছিল যাদের কাছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের গ্যাস সিলিন্ডার রয়েছেন তারা কিন্তু গ্যাস সিলিন্ডার পিছু এবার 200 টাকা করে ভর্তুকি পাবেন। তো বাজারে গ্যাস সিলিন্ডারের দাম, যেটা রান্নার গ্যাস সিলিন্ডার 14.2 কেজি, সেটা দাম বাজারে যদি 1,000 টাকা হয় তাহলে যাদের উজ্জ্বলা প্রকল্পের গ্যাস রয়েছে তারা কিন্তু 200 টাকা ছাড়ে সেটা 800 টাকায় পাবেন। জাল নথিতে ভরে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তদন্তে নেমে চোখ কপালে প্রশাসন, বাতিল বহু আবেদন। তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 500 টাকা থেকে 1,000 টাকা করে দেওয়া হয় মহিলাদের। তবে এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 25 বছর। কিন্তু অভিযোগ, উত্তর দিনাজপুর জেলার বহু মহিলাই বয়সের নথি জাল করে প্রকল্পের জন্য আবেদন করছেন। এই অভিযোগ এনেছে খোদ জেলা প্রশাসন। প্রতিটি আবেদন খতিয়ে দেখে বেনজল সরানোর কাজ শুরু হয়েছে। বয়সের নথি জাল করে জেলার কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন কিনা খতিয়ে দেখা শুরু হলো এবার। প্রশাসনিক সূত্রের খবর, বর্তমানে উত্তর দিনাজপুরে 4,73,000
793 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাচ্ছেন। 21 মে থেকে মঙ্গলবার পর্যন্ত জেলা 9টি ব্লকে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। সেখানে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রচুর আবেদন জমা পড়েছে। অভিযোগ, এই শিবিরগুলোতে জেলার বহু মহিলা বয়সের নথির প্রতিলিপি জাল করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পিছনে কোনো চক্র কাজ করছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। জেলা শাসক অরবিন্দ কুমার মিনার কথায়, কতজন মহিলা বয়সের নথি জাল করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তা আমরা খতিয়ে দেখছি, তবে সংখ্যাটা নেহাত কম নয়, শতাধিকের বেশি হতে পারে। ধরা পড়লে আবেদন সাথে সাথে বাতিল করবে প্রশাসন বলে জানা যাচ্ছে। শুধু এই জেলাতেই নয়, অন্যান্য জেলাতেও এবার কিন্তু বয়সের প্রমাণ কেউ জাল করছে কিনা সেটা ভালো করে যাচাই করে দেখা হবে। যদি দেখা যায় বয়সের নথি প্রতিলিপি জাল করা হয়েছে, তাহলে কিন্তু সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন বাতিল করে দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। রাজ্য জুড়ে বিভিন্ন জেলার সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস বা ওয়েদার রিপোর্টটি আমরা জেনে নেব। শুরুতেই আমরা চোখ রাখবো উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে। 2-1টি জায়গায় বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো, তার সাথে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকে উত্তরবঙ্গের দুটো জেলা কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 2-1টি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7 থেকে 20 সেন্টিমিটারের মতো, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলো জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় 2-1টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা, তার সাথে সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। শুধু তাই নয়, পরবর্তী 24 ঘন্টা শুক্রবার 3রা জুন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে শুক্রবারের জন্য। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে বা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তার সাথে সাথে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার 2-1টি জায়গায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে সাথে বজ্রপাতের সম্ভাবনার কথাও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার 3রা জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা বা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখা হবে আগামীকাল সকালে আগামী দিনে গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা খবর নিয়ে। বিদায় নেব আজকে এখানেই। ভালো থাকবেন সেই পর্যন্ত। দেখা হবে আগামীকাল। অসংখ্য ধন্যবাদ।